হ্যালো বন্ধুরা, 10 মিনিট স্কুলের HSC ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 10 পিস অ্যান্ড কনফ্লিক্টের লেসন নাম্বার 1 ডেফিনেশন, কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট নিয়ে আমি চলে এসেছি অনিন্দ কুমার চৌধুরী। চলো লেসনটা শুরু করে দিই। প্রথমে একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। হোয়াট ইজ ইয়োর ভিউ অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট? Write 5 words that come to your mind when you think of peace and 5 more when you think of conflict. তো প্রথমে আমাদের যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট ইজ ইয়োর ভিউ অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট, সেটা কমপ্লিটলি একটা ক্রিয়েটিভ ব্যাপার। তোমার কাছে পিস মানে কি, তোমার কাছে কনফ্লিক্ট মানে কি, সেটা নিয়ে তুমি কিছু একটা লিখতে পারো। তারপর 5 words that come to your mind when you think of peace and 5 more when you think of conflict. তো পিস বা শান্তি নিয়ে আমরা যখন শুনি তখন কি কি শব্দ আমাদের মাথায় আসতে পারে? আমাদের মাথায় আসতে পারে হারমোনি, টলারেন্স, হিউম্যানিটি, প্যাসিফিজম, সিরিনিটি, এসব কিছুই পিসের সাথে কিন্তু যায়। কনফ্লিক্ট আমরা যখন শুনি তখন আমাদের মাথায় যা যা আসতে পারে সেটা হলো দ্বন্দ্বের সাথে কী কী যেতে পারে বলো তো? যুদ্ধ, লাইক ওয়ার, ভায়োলেন্স, এনিমিটি, ব্লাডশেড, জেনোসাইড। তো এই শব্দগুলো কিন্তু মোটামুটি কনফ্লিক্টের সাথে যায়। এখন আমরা আমাদের মেইন লেসনে চলে যাই। আমাদের এই লেসনটাতে অ্যাকচুয়ালি দুটো পোয়েম আছে, সে দুটো পোয়েম নিয়ে এখানে কিছু কথা বলা হচ্ছে। Here are 2 poems that speak of man's desire for peace and the inevitability of conflict or war. Inevitability মানে হলো অনিবার্যতা, যেটা হবেই হবে। তা আমরা সবাই কিন্তু আসলে পিস চাই, আমরা কিন্তু কেউ যুদ্ধ চাই না, আমরা সবাই শান্তি চাই, তারপরেও কিন্তু যুদ্ধ হয়ে থাকে। তো এই সেন্টেন্সটা আমাদেরকে বলছে যে এখানে দুটি কবিতা রয়েছে যেগুলো শান্তির জন্য মানুষের যে আকাঙ্ক্ষা আর সংঘাত বা যুদ্ধের অনিবার্যতা নিয়ে কথা বলে। W.B. ইয়েটসের পুরো নাম হলো উইলিয়াম বাটলার ইয়েটস, যার জন্ম 1865-এ আর মৃত্যু 1939, was an Irish poet whose early poetry showed a yearning for love and peace and who found in nature a refuge from the ugliness of city life. Yearning মানে আকাঙ্ক্ষা, যেটা খুব ইচ্ছে হচ্ছে আমাদের। রেফিউজ মানে হলো আশ্রয়। এই সেন্টেন্সটা বাংলা বললে দাঁড়াচ্ছে W.B. ইয়েটস 1865 থেকে 1939 একজন আইরিশ কবি, যার প্রথম দিকের কবিতাসমূহ ভালোবাসা ও শান্তির জন্য আকুলতা প্রকাশ করে, আকাঙ্ক্ষা প্রকাশ করে, এবং যিনি শহুরে জীবনের কদার্যতা থেকে বাঁচতে প্রকৃতির মাঝে আশ্রয় খুঁজে নিয়েছিলেন। দ্য লেক আইল অফ ইনিসফ্রি গিভস হিম দ্য প্রমিস অফ সাম পিস অফ মাইন্ড। দ্য লেক আইল অফ ইনিসফ্রি তাকে মনের শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। লেক আইল অফ ইনিসফ্রি, এটাকে যদি বাংলায় বলি তখন দাঁড়াচ্ছে ইনিসফ্রির হ্রদের দ্বীপ। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। W.H. Auden 1907 to 1973 আর একজন পোয়েটের নাম আমরা দেখতে পাচ্ছি। W.H. Auden's ফুল নেম হলো Winston Hugh Auden, was an Anglo-American poet who became famous for his stylistic and technical achievements and for poems and plays of exceptional depth and feelings. ওকে, তো আমাদের এখানে আরেকজন পোয়েট আমরা দেখতে পাচ্ছি। W.H. Auden 1907 থেকে 1973 পর্যন্ত ছিলেন একজন ইঙ্গো মার্কিন কবি, যিনি তার শৈলীগত ও কৌশলগত কীর্তির জন্য এবং ব্যতিক্রমী গভীরতা ও অনুভূতি সম্পন্ন কবিতা এবং নাটকের জন্য প্রসিদ্ধ ছিলেন। He wrote about love, war, religion, politics and the problems of modern man. তো তিনি কি কি নিয়ে লিখেছেন? তিনি ভালোবাসা, যুদ্ধ, ধর্ম, রাজনীতি ও আধুনিক মানুষের সমস্যা নিয়ে লিখতেন। September 1, 1939 is an indictment of all wars, particularly one that was looming over the world in 1939. বন্ধুরা, ইন্ডিক্টমেন্ট মানে হলো অভিযোগপত্র, আর লুমিং ওভার মানে হলো যেটা আবির্ভূত হচ্ছে, উপরে আছে, দেখা যাচ্ছে, ঘটছে বা ঘটতে যাচ্ছে। সেপ্টেম্বর 1, 1939 আমরা পরে গিয়ে দেখব সেপ্টেম্বর 1, 1939 ইজ দ্য ডেট when ওয়ার্ল্ড ওয়ার স্টার্টেড। তো ওই ডেটটা কেন তার কাছে এতটা অপছন্দ? কারণ হচ্ছে যে ইন্ডিক্টমেন্ট মানে তো অভিযোগপত্র, সো এই ডেটটা তার কাছে অপছন্দ কেন? কারণ সেদিন কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ারটা স্টার্ট হয়েছিল অ্যান্ড ইট ওয়াজ লুমিং ওভার দ্য ওয়ার্ল্ড ইন 1939। সেপ্টেম্বর 1, 1939 হলো সব যুদ্ধের বিরুদ্ধে একটি অভিযোগপত্র, বিশেষ করে যেটা 1939 সালে বিশ্বজুড়ে আবির্ভূত হয়েছিল। Read the poems and answer the questions that follow. তো প্রথমে বন্ধুরা আমরা পোয়েমটা পড়ে ফেলবো, খুব সুন্দর একটা পোয়েম, The Lake Isle of Innisfree by W.B. Yeats. I will arise and go now and go to Innisfree, and a small cabin built there of clay and wattles made. আমি উঠবো আর এখনই যাব, আর এখন যাব ইনিসফ্রি, আর সেখানে একটি ছোট্ট ঘর বানাবো কাদামাটি আর বাতা দিয়ে। বন্ধুরা, ওয়াটেলস মানে এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে তা হলো স্টিক্স, টুইগস
গাছ যখন শুকিয়ে যায় তখন গাছের যে ডালগুলো সেগুলো রশির মতো হয়ে যেত, সেগুলো দিয়ে যদি আমরা একটা বেড়া বানাই, সেই বেড়া দিয়ে আর কাদামাটি দিয়েই যে কবি একটা ঘর বানাবে, সেই ঘরের কথা তিনি বলছেন। 9 bean rows will I have there, a hive for the honey bee. তো দেখো ওনার কি সুন্দর সুন্দর প্ল্যান আছে। 9টি শিমের শাড়ি থাকবে আমার বাগানে, মৌমাছিদের মৌচাক থাকবে। and live alone in the bee loud glade. glade মানে কি বন্ধুরা? glade মানে হলো ওপেন স্পেস ইন আ উড ও ফরেস্ট, একটা জঙ্গলে বা বনে একটা ওপেন জায়গা, একটা খোলা জায়গা যেখানে কবি থাকতে চাচ্ছেন। তো এই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, অতঃপর আমি মৌমাছি গুঞ্জরিত নিভৃতে একাকী বসবাস করব। and I shall have some peace there, for peace comes dropping slow. সেখানে আমি একটু শান্তি পাবো, কারণ শান্তি নামে ধীরে ধীরে ফোটায় ফোটায়। ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং টু ওয়ার দ্য ক্রিকেট সিংস। এখানে বন্ধুরা ক্রিকেট মানে কিন্তু আমাদের খেলা ক্রিকেট না, ক্রিকেট মানে একটা পোকার নাম, আর ক্রিকেট হচ্ছে আমাদের ঘাস ফড়িং যেটা, সেটাকে এখানে ক্রিকেট বলছে। ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং টু ওয়ার দ্য ক্রিকেট সিংস। ভোরের পর্দা হতে ঝিঝির ডাকে ফোটায় ঝরে। দেয়ার মিড নাইটস অল আ গ্লিমার অ্যান্ড নুন আ পার্পল গ্লো। সেখানে মধ্যরাতি নিবু নিবু জলে, আর দুপুর হলো রক্তিম আভা। অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেটস উইংস। লিনেট একটা পাখির নাম এবং পাখির ডানায় পূর্ণ সন্ধ্যা। তো লিনেট একটা পাখির নাম, সেখান থেকে কবি বলছেন। তো খুব সুন্দর একটা ডিসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি যে কবির যে আইল্যান্ড সে যেখানে চলে যেতে চাচ্ছে সেটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম। মুভিং অন। I will arise and go now for always night and day. আমি উঠবো আর এখনই যাব দিবা রাত্রি সর্বক্ষণ। I hear lake water lapping with low sounds by the shore. Lapping মানে হলো আছড়ে পড়া, মানে পানিটা আছড়ে পড়লে যেরকম একটা সাউন্ড হবে সেই সাউন্ডের কথা কবি বলছেন। আমি শুনি হ্রদের পানির মৃদু শব্দের সৈকতে আছড়ে পড়া। While I stand on the roadway or the pavement's grey, I hear it in the deep heart's core. যখন আমি হাঁটি রাস্তায় বা ধূসর বাঁধানো পথ ধরে অন্তরে অন্তঃস্থলে আমি তো শুনতে পাই। তো খুব সুন্দর একটা পোয়েম বন্ধুরা আমরা পড়ে ফেললাম মিনিংটা সহ, আর কিছু ওয়ার্ড মিনিং আমরা পড়লাম মোটামুটি। এখন আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই। Describe the island in Yeats poem. What does be loud glade mean? তো আমাদের দুটো পার্ট আছে, বেশ বড় এই কোয়েশ্চেনটা। Describe the island in Yeats poem. তো আমাদের পুরো পোয়েমটাই কিন্তু ছিল সেই আইল্যান্ডটা নিয়ে, রাইট? তো আমরা মোটামুটি পোয়েমের একটা সামারি এখন করব। আর বি লাউড গ্লেড, বি লাউড মানে বি মানে তো মৌমাছি, লাউড মানে যেখানে সাউন্ড হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, রাইট? তো বি লাউড গ্লেড মানে হলো এমন একটা জায়গা একটা বনের মধ্যে যেখানে মৌমাছিদের শব্দ শোনা যাচ্ছে। অ্যান্সারটা দেখে ফেলি আমরা বন্ধুরা। ইনিস্ট্রি ইজ অ্যান আইল্যান্ড উইথ দ্য পোয়েট W.B. Yeats। তো আমরা এখন কিন্তু সেই আইল্যান্ডটাকে ডেসক্রাইব করছি, যে আইল্যান্ডের কথা কবি এত সুন্দর করে বলছেন। ট্রাইস টু ফাইন্ড ইনার পিস অ্যান্ড সিরিনিটি। উনি কেন সেই আইল্যান্ডের কথা বলছেন? শান্তির জন্য আর সিরিনিটির জন্য। দিস পিস এভরি ওয়ান ফাইন্ডস ইনওয়ার্ডলি বাট ক্যানট ফাইন্ড থ্রু আউট লাইফ। ইন দি আইল্যান্ড হি উইল বিল্ড আ স্মল হাট উইথ মাড অ্যান্ড ওয়াটেল ফেন্স। তো আমাদের পোমে কিন্তু আমরা দেখেছি যে উনি যে ঘরটা বানাবে সেটা হচ্ছে যে কাদামাটি দিয়ে বানাবে আর ওয়াটেল দিয়ে বানাবে, মানে গাছের শুকনো গাছের যে অংশগুলো আছে সেগুলো দিয়ে উনি বানাবে, কাঠি দিয়ে বানাবে। He will cultivate bean and live alone with the sound of bee in an isolated place. একা একা থাকবে। In the morning, the cricket sings and the moon glimmers at midnight. কত সুন্দর description. There, the lake water laps with sweet sound by the shore, and the poet can feel that in the core of his heart. Indeed, the island has been portrayed as a symbol of desired peace of a human's heart. In the poem, Bee Loud Glade means a small open grassy area with a loud sound of bees. তো আমাদের সেকেন্ড পার্টের আনসারটা হচ্ছে এখানে আছে, সেকেন্ড যে কোয়েশ্চেনটা। আর প্রথম পার্টের যে আনসার সেটা কিন্তু বেশ বড়, বললাম যে একটা বড় সামারি এসে পড়বে আমাদের পোয়েমের, সেটা কিন্তু এখানে এসে পড়লো বন্ধুরা। সো লেট আস মুভ অন। What does the poet mean when he says for peace comes dropping slow? ওকে, এটা মানে বন্ধুরা আমরা একটু গেস করি তো। পিস কামস ড্রপিং স্লো, তো শান্তি, মানুষ কিন্তু হঠাৎ করে একটা জিনিসে শান্তি পেয়ে যায় না। মানুষ যখন সারপ্রাইজড হয় কোনো কিছুতে, সারপ্রাইজটা হঠাৎ করে আসতে পারে বা ভয় সেটা হঠাৎ করে আসতে পারে, বাট শান্তিটা সেটা আস্তে আস্তে আসে, এটা আস্তে আস্তে ফিল করার একটা জিনিস, সেটা হঠাৎ করে আসে না, ভয়ের মতো বা সারপ্রাইজের মতো আসে না। তো সেটাই পোয়েট এখানে মেবি বলতে চাচ্ছেন, আমরা আনসারটা একটু পরে দেখবো, যে শান্তি বা পিস সেটা কিন্তু আস্তে আস্তে আসে, সেটা আস্তে আস্তে এনজয় করারই একটা জিনিস। The poet is very much eager for peace, but it comes slowly, not as fast as the poet expects. That is why he says, for peace comes dropping slow.
ওর চাচ্ছে যে আমার এখনই শান্তি চাই, এখনই শান্তি চাই। কিন্তু এখন আমরা সবাই অ্যাকচুয়ালি এখনই শান্তি চাই, কিন্তু এখনই শান্তি আসে, মানে শান্তি হচ্ছে এত দ্রুত ওইভাবে আসে না। শান্তিটা আস্তে আস্তে আসে, ড্রপ করে করে আসে, স্লো করে করে আসে। সেই জন্যই কবি বলছেন, ফর পিস কামস ড্রপিং স্লো। Why does the poet desire peace so much? Can such an island really offer him peace? বন্ধুরা, তোমরা একবার চিন্তা করে দেখো তো, এমন একটা আইল্যান্ডে তোমরা যদি চলে যাও, তখন কি তোমরা অ্যাকচুয়ালি শান্তি পাবে? আমরা একটু আনসারটা দেখি। এটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি আনসারটা ভ্যারি করবে, আমাদের এক একজনের মতামত এক এক রকম। দ্য পোয়েট ওয়াজ ডিপলি স্যাড উইথ দ্য লুমিং সিনারিও। লুমিং মানে যেটা কিন্তু আবির্ভূত হচ্ছে। দ্য আগলিনেস অফ দ্য সিটি লাইফ। পিপল ওয়ার মেকানাইজড দেয়ার। হাউএভার, হি ফাউন্ড নেচার কুড বি এ রিলিফ ফ্রম দ্য chaos. He became tired of the city life. For this, the poet desires peace so much. আচ্ছা, তো কেন পোয়েট হঠাৎ করে এরকম শান্তি চাচ্ছে? তার জীবনে কেন এত অশান্তি? কারণ হচ্ছে যে তিনি যেখানে থাকে সেটা হচ্ছে একটু শহুরে একটা জায়গা, আর সেই রকম মেকানাইজড একটা লাইফ, খুবই রুটিন, খুবই হেক্টিক, খুব দ্রুত চলাফেরা করা, দ্রুত কাজ করা। তো এত এত মেকানাইজড লাইফ তার পছন্দ হচ্ছে না। তিনি চাচ্ছেন একটা জায়গাতে গিয়ে তিনি একাকী বসবাস করবেন উইথ নেচার। ইফ হি গেটস দিস কাইন্ড অফ প্লেস, এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। ক্যান সাচ অ্যান আইল্যান্ড রিয়েলি অফার হিম পিস? সত্যিই কি এমন একটা আইল্যান্ড তাকে পিস দিতে পারবে, শান্তি দিতে পারবে? If he gets this kind of place and can live there as he desires, he might be happy. But in reality, ঠিক আছে, ভালো কথা, উনি শান্তিতে থাকতে পারবে, কিন্তু আসলে কি এরকম আইল্যান্ড পাওয়া সম্ভব? But in reality, this type of island is an impossible one. আমরা চাইলেই কিন্তু একটা আইল্যান্ডে গিয়ে একা একা থাকতে পারি না, সেটা তো সোজা না। From September 1, 1939 by W.H. Auden. তো W.H. Auden'ের একটা পোয়েম আমরা পড়ে ফেলবো। September 1, 1939. I sit on one of the dives on 52nd Street, uncertain and afraid as the clever hopes expire of a low, dishonest decade. তো বন্ধুরা, পুরো পোয়েমটা আমি একবারে পড়ে ফেললাম। পুরো পোয়েমটা বলতে এটা কিন্তু সেপ্টেম্বর 1939-এর একটা অংশ। সো ফ্রম বলছে এখানে, এটা ছোট একটা অংশ সেই বড় পোয়েমের। তো আমি এটা একবারে পড়ে ফেললাম কারণ এটার মিনিংটা একবারেই বলে ফেলা সম্ভব। I sit on the dives on 52nd Street, uncertain and afraid as the clever hopes expire of a low, dishonest decade. সবগুলো শব্দ আমরা মোটামুটি জানি, একটু মিনিংটা আমরা বাংলায় বলার চেষ্টা করি। I sit on one of the dives, আমি একটি পানশালায় বসে আছি, on 52nd Street, 52 নম্বর স্ট্রিটে বা রাস্তায় বা সড়কে, uncertain and afraid, অনিশ্চিত ও ভীত, as the clever hopes expire, সুচতুর যে স্বপ্নগুলো সেগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, of a low, dishonest decade, একটি হীন অসৎ দশকের কাছে। আরেকটা পার্ট বন্ধুরা এই পোয়েমের আমাদের কাছে আছে। Waves of anger and fear circulate over the bright and darkened lands of the earth, obsessing our private lives. The unmentionable odor of death offends the September night. তো বাকি পার্টটার মিনিং এরকম দাঁড়াচ্ছে, Waves of anger and fear, ক্রোধ আর ভয়ের একটা ঢেউ, circulate over the bright and darkened lands of the earth, ঘুরছে উজ্জ্বল ভবিষ্যতের ওপর এবং বিশ্ব জমিনকে অন্ধকারচ্ছন্ন করছে। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইভস, আমাদের ব্যক্তিগত জীবনকে আচ্ছন্ন করছে। দি আনমেনশনেবল ওডর অফ ডেথ অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, মৃত্যুর অনুচ্চার্য গন্ধ সেপ্টেম্বরের রাতকে ঘিরে আছে। আনমেনশনেবল যেটা হচ্ছে যে বলার মতো না, এত বাজে। তো আনমেনশনেবল ওডর অফ ডেথ অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট। তো বন্ধুরা, কেন এই ডেটটা নিয়ে এত কথা বলা হচ্ছে? কারণ হচ্ছে সেপ্টেম্বর 1, 1939, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডেট যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো এই ডেটটা নিয়ে এই জন্য কবির এত কমপ্লেইন। ডিসকাস দ্য নেচার অফ দ্য কনফ্লিক্ট ওয়ান ফাইন্ডস ইন সিটিজ সাচ এস দ্য ওয়ান দ্য পোয়েট লিভস ইন। তো সিটিতে কী কী ধরনের কনফ্লিক্ট আমরা পেতে পারি? বন্ধুরা একটু চিন্তা করে দেখো তো, যে তোমরা যখন সিটিতে চলাফেরা করো, যখন একটা শহরে যাও বা যদি তোমরা শহরেই থাকো, তখন কি ধরনের কনফ্লিক্ট বা সমস্যা তোমরা ফেস করতে পারো? আনসার, দ্য পোয়েট ফিলস ফিয়ার অ্যান্ড আনসার্টেনিটি ইন হিজ সিটি। According to him, the decade was full of enmity, where good hopes expired, brightness of mind was smashed away with immense wave of anger and fear. তো বন্ধুরা, এমন না যে আমাদের মাথায় বুদ্ধি নেই, এমন না যে আমাদের প্রতিভা নাই, আমাদের প্রতিভা আছে, বুদ্ধি আছে, উই আর ব্রাইট, কিন্তু সেই মাথার যে বুদ্ধি বা প্রতিভা সেটাও কিন্তু স্ম্যাশড অ্যাওয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ক্রোধ দিয়ে, ভয় দিয়ে। দি আর্থ বিকেম আ ডার্ক ল্যান্ড. The individual lives were obsessed with the looming war in 1939, which upset the September night. Actually, on September 1, 1939, the Second World War broke out. Auden's poem has as its setting the city of New York. Setting কথাটা মানে কি? Setting কথাটা মানে হলো এই যে পোয়েমটা নিউ ইয়র্ককে নিয়ে লেখা। যে কোনো একটা পার্টিকুলার সিটি নিয়ে তো পোয়েমটা লেখা হবে।
কবি নিউ ইয়র্ককে নিয়ে এই পোয়েমটা লিখেছেন। হাউ ডাজ দ্য সিটি কন্ট্রিবিউট টু দ্য কনফ্লিক্ট ইন দ্য পোয়েটস মাইন্ড, পার্টিকুলারলি নিউ ইয়র্ক সিটিটা কীভাবে আমাদের কবির মাথায় যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের কন্ট্রিবিউশনটা রেখেছে। Auden was an Anglo-American poet. At the outset of the World War II, he observed unusual behavior among the people of New York City. He found uncertainty and fear in the face of the people on the 52nd Street. স্বাভাবিক একটা যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন মানুষের চেহারায় এক ধরনের একটা অনিশ্চয়তা থাকবে, একটা ভয় থাকবে। দ্য পোয়েট আন্ডারওয়েন্ট টার্মোইল ইনসাইড হিম, তিনি নিজেও কিন্তু খুব বেশি ভীত ছিলেন, তার নিজের মধ্যে খুব অশান্তি ছিল, একটা অস্বস্তি কাজ করছিল তার মধ্যে। সো এই পার্টিকুলারলি নিউ ইয়র্ক সিটির যেই বাসিন্দারা, তাদের চেহারা দেখেই পোয়েট মোটামুটি একটু ঘাবড়ে যান। হাউ ডাজ অডেন ডিসক্রাইব দ্য ইম্পেন্ডিং ওয়ার? ইম্পেন্ডিং মানে হলো যেটা আসছে, শুরু হচ্ছে মাত্র। হোয়াট এফেক্ট ডাজ আ ওয়ার হ্যাভ অন পিপল? ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে যুদ্ধ হলে সেটা মানুষের উপর আসলে কী ইম্প্যাক্টটা ফেলে। কারণ আমরা তো জানি যে যুদ্ধ যারা ডাকে সাধারণত কিন্তু সেই লিডারদের কোনো কিছু হয় না, হয় হচ্ছে সেই সৈনিকদের, আর সমস্যা হয় যারা সাধারণ মানুষ, তাদের কি অ্যাকচুয়ালি হয়। W.H. Auden finds people, এখানে স্পেস হবে না বন্ধুরা, W.H. Auden finds people afraid and insecure. All the goodness is being swept away and the darkness is taking over gradually. An incredible odor of ensuing death is being smelled in the air as if he could anticipate the war. তা আমরা একটু ডিসকাস করি। অল দ্য গুডনেস ইজ বিং সোয়েপ্ট অ্যাওয়ে, সব ভালো যে ব্যাপারগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ডার্কনেস ইজ টেকিং ওভার, আস্তে আস্তে ডার্কনেস বা অন্ধকার আচ্ছন্ন হচ্ছে। লাইক লিটারাল ডার্কনেস না, অ্যাকচুয়ালি দিনটা যে অন্ধকার হয়ে যাচ্ছে তা না, মানে মানুষের মধ্যে এক ধরনের একটা অশান্তি কাজ করছে, এক ধরনের একটা অস্বস্তি কাজ করছে, ভালো লাগছে না, ভয় লাগছে। An incredible odor of ensuing death is being smelled in the air as if he could anticipate the war. ডেথ বা মানুষ কিন্তু এখনও ওই হারে মরেনি, কিন্তু এনসুইং ডেথ যেটা আসবে সামনে, ওই কথাটা চিন্তা করেই কবি এত অস্বস্তি বোধ করছেন। হি কুড অ্যান্টিসিপেট দ্য ওয়ার, তিনি বুঝতে পারছিলেন যে যুদ্ধটা কাছাকাছি আছে আর অনেক মানুষ মারা যাবে। পিপল আর ফলেন ইনটু ডিপ সাইকোলজিক্যাল ট্রমা অফ ওয়ার। সাইকোলজিক্যাল ট্রমা হচ্ছে মানসিক একটা চাপ, মানসিক একটা ট্রমা অফ ওয়ার ফর উইচ অবসেশন অফ ফিয়ার ক্রিয়েটস ইটস ওন প্লেস ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল। তো মানুষের এই যে যুদ্ধ নিয়ে এক ধরনের একটা ট্রমা কাজ করে, একটা ভয় কাজ করে, আর তার জন্য বা তার সাথে এক ধরনের একটা ভয় তাদের ভিতরে একটা পার্মানেন্ট একটা জায়গা করে নিচ্ছে, যে সবসময় মানুষ ভয় থাকছে যে এখন কি হবে, এখন কি হবে, কালকে বেঁচে থাকবো কিনা, পশু বেঁচে থাকবো কিনা, এই ধরনের একটা সিচুয়েশন। তো নিজেকে আমরা যদি একবার ওই সিচুয়েশনে চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সিচুয়েশনটা একটা মানুষের জন্য কতটুকু ভয়ানক। Why does the poet feel uncertain and afraid? স্বাভাবিক, একটা যুদ্ধের টাইমে একটা মানুষ অনিশ্চিত ফিল করবে আর ভীত ফিল করবে, সেটা কেন? Due to the outbreak of World War II, the poet feels that good hopes are swept away. কারণ হচ্ছে যে একটা যুদ্ধের সময় কিন্তু তুমি ঠিক বলতে পারছো না যে কারা বেঁচে থাকবে, কারা থাকবে না। তুমি যে জায়গাটাতে আছো সেই জায়গাটাতে কোনো অ্যাটাক হবে কি হবে না। তো স্বাভাবিকভাবে আনসার্টেনটি আসছে, অনিশ্চয়তা আসছে যে এই জায়গায় কি হবে আদৌ। আর ফ্রেড, ভয়, অবশ্যই ভয় হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইন্টেলেকচুয়ালিটি ডিক্রিজেস ইন দ্য সিটি। যে বুদ্ধিমত্তা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তুমি তোমার বুদ্ধিতে খুব একটা বেশি কিছু করতে পারছো না। তো যে কোনো জায়গায় যে কোনো সময় একটা জায়গাতে অ্যাটাক হতে পারে। কনসিকুয়েন্টলি দ্য পোয়েট ফিলস আনসার্টেন অ্যান্ড আফ্রেড। এই জন্যই তার এই আনসার্টেন বা অনিশ্চয়তা আর আফ্রেড মানে তিনি ভীত ফিল করছেন। What does the poet mean when he says waves of anger and fear circulate over the bright and the darkened lands of the earth? এটা কিন্তু বন্ধুরা আমরা আমাদের পোয়েমে পড়েছি, এটা মানেটা কি সেটা আমরা একটু গেস করার চেষ্টা করি। ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দি আর্থ, তা আমাদের পৃথিবী, সেই পৃথিবী আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, যেটাকে ব্রাইট ছিল। তো ওই পৃথিবীর উপরে ওয়েভস অফ অ্যাঙ্গার ইন ফিয়ার, চিন্তা করে দেখো যে ভয় আর ক্রোধ এই দুটো যদি মেঘের মতো একটা জায়গার উপরে জড়ো হয়ে বসে তখন ব্যাপারটি কীরকম দাঁড়াবে, ওরকম একটা ফিলিং কিন্তু কবি প্রকাশ করছেন। With the outbreak of war, the poet sees the brutal reality which is overlapping everywhere. Anger, hatred, fear win over generosity and shade the earth with darkness. আচ্ছা, সেটা কেন হচ্ছে? আগে তো ব্রাইট ছিল আমাদের পৃথিবীটা। ব্রাইট মানে কি? ভালো, ভালো জিনিস। জেনারসিটি মানে একটা মানুষের কাইন্ডনেস, এটা মানুষের একটা মানুষের সাথে মানবিকতা দেখাবে, কাইন্ডনেস দেখাবে, সেটা কিন্তু এখন আর নাই। তার জায়গায় কি আছে? অ্যাঙ্গার, ক্রোধ, হেট্রেড, রাইট, ঘৃণা, ফিয়ার, ভয়, and shade the earth with darkness. These incidents are commonly found in a state of war. সাধারণত যুদ্ধের সময় এই ধরনের সিচুয়েশন দেখা যায়। This is why the poet says so.
Can you explain what the poet means by the unmentionable order of death? Okay, unmentionable order of death. এখনো কিন্তু কোনো ডেথ হয়নি। The unmentionable order of death বলতে কি বোঝাচ্ছেন? The poet can assume the upcoming devastation of war. He can imagine the heap of thousands of casualties of the innocents. The war will come with the unmentionable number of deaths and destruction. তো unmentionable কথাটা কোত্থেকে আসলো? Unmentionable number of deaths and destruction. যে কত মানুষ মারা যাবে, কত ধ্বংস হবে, সেটা বলার মতো না, সেটা বলার বাইরে, গণার বাইরে, অগণিত। এজন্য আনমেনশনেবল, যেটা গণা সম্ভব না, বা আনকাউন্টেবল সেন্সে এই জায়গাতে বোঝাচ্ছে। Thus, to express the brutality of the war, the poet utters unmentionable order of death. Write a brief summary of each of the poems. এখন আমাদের মোটামুটি যে পোয়েম দুটো আমাদের ছিল, সেই পোয়েম দুটোর সামারি লিখে ফেলতে হবে। তো সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। প্রথমে আমরা আসছি দ্য লেক আইল অফ ইনিসফ্রি by W.B. Yeats. The poet says that he will arise and go to the island of Innisfree for peace. ঠিক আছে? Away from the noisy city life, he will build a small cabin with wattles and clay. He will live in glade. আমরা কিন্তু সবগুলো মিনিং বন্ধুরা এখন আমরা জানি, বা ওয়াটেলস মানে জানি, গ্লেড মানে জানি। তো আমি পড়ে যাচ্ছি, আর যদি তোমরা কোনো শব্দের মিনিং না জানো তাহলে তোমরা একটু ভিডিওটা পিছনে যেতে পারো, অথবা তোমরা ডিকশনারিতে বা গুগলে সার্চ করে তোমরা দেখতে পারো যে ওয়াটেলস মানে কি, গ্লেড মানে কি। একটা দুটো পিকচার দেখলে তোমরা বুঝতে পারবে যে ওয়াটেলস মানে কি, গ্লেড মানে কি। উইথ দ্য সাউন্ড অফ বি, পিস উইল কাম থ্রু টেকিং অ্যাওয়ে দ্য ওয়েল অফ মর্নিং ওয়ে দ্য ক্রিকেট সিং। এখানে বন্ধুরা পিটা কিন্তু স্মল লেটার হবে, কারণ এটা সেন্টেন্স কন্টিনিউয়েশন হচ্ছে। The midnights of the island glimmers and the noon gives purple glow and the linnets wings, এখানে বন্ধুরা linnets না, এটা linnets হবে। Linnets wings fulfill the evening there. He wants to go there every night and day, where lake water laps with a sweet tune. He can hear it with his deep compartment of heart by standing on the busy road or on the pavement. তো উনি কিন্তু অ্যাকচুয়ালি সে জায়গাটাতে নেই, উনি আছেন ওনার শহরে, ওনার বিজি রোডে, রাস্তায়। সেখানে থাকা সত্ত্বেও উনি যখন চোখ বন্ধ করেন, উনি যখন চিন্তা করেন সেই জায়গাটার ব্যাপারে, তখন অ্যাজ ইফ উনি জায়গাটাতে আছেন, উনি শুনতে পাচ্ছেন সেই সাউন্ডগুলো। দ্য পোয়েট ট্রাইস টু হিজ ওন পিস, দ্য পোয়েট ট্রাইস টু ক্রিয়েট, অথবা মেক আমরা বলতে পারি, দ্য পোয়েট ট্রাইস টু মেক, উনি এটা বানানোর চেষ্টা করছেন। দ্য পোয়েট ট্রাইস টু মেক হিজ ওন পিস ল্যান্ড ইন নেচার বিকজ হি হ্যাজ গট বোর্ড অ্যান্ড টায়ার্ড অফ দিস সিটি লাইফ। আমাদের এই পোয়েট তার একটা নিজের একটা আইল্যান্ড তিনি মনে মনে বানানোর চেষ্টা করছেন। কেন? বিকজ হি ইজ টায়ার্ড অফ দ্য সিটি লাইফ। Moving on to the last poem, from September 1, 1939 by W.H. Auden. Auden wrote this poem on September 1, 1939 at the beginning of World War II. His speculations over the issues of ensuing war have been projected in the lines. The inimical state of uncertainty and fearness outplayed the good hopes. The dishonest decade of war created anger and hatred and washed away the bright light. Without the light, the earth turned into a dark land of war. Private lives were hampered too. The September night was upset with the unmentionable smell of death and destruction. Throughout the entire poem, the poet tried to sketch the real picture of contemporary happenings as well as ensuing dangers. Contemporary মানে হলো তৎকালীন, তো সেই সময় যেই ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলো নিয়ে বা সেই ফিলিংগুলো নিয়ে পোয়েট একটা পোয়েম লেখার চেষ্টা করেছেন। এখন বন্ধুরা আমরা এই ওয়ার্ডগুলো মিনিং দেখে ফেলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইচ অফ দিস ফলোইং ওয়ার্ডস? ওয়াটেল। তো ওয়াটেল মানে বন্ধুরা আমি বলেছিলাম, ওয়াটেল মানে ইটস এ ম্যাটেরিয়াল মেকিং ফেন্স ওয়াল কনসিস্টিং অফ রডস অর স্টিক্স ইন্টারটুয়াইন্ড উইথ টুইগস অর ব্রাঞ্চেস। মোট কথা হলো যে আমাদের গাছের কোনো পুরনো ডাল যদি থাকে, সেটা শুকনো ডাল যদি থাকে, বা গাছের একটা সুতার মতো, যেটা হচ্ছে যে আমরা পেঁচিয়ে এর মোটামুটি একটা ফেন্স বানাতে পারি, একটা ওয়ালের মতো বানাতে পারি। তো ওই ওয়াটেল হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো দিয়ে হচ্ছে সেই ওয়ালটা কবি বানাতে চাচ্ছেন। বেল মানে হচ্ছে পর্দা, আর শার্ট অফ থিন ক্লথ। গ্লিমার, গ্লিমার মানে কিন্তু নিবু নিবু আলো। তো গ্লিমার ইজ অ্যান আনস্টেডি লাইট, নিবু নিবু আলো। লিনেট, লিনেট একটা পাখির নাম, ছোট একটা পাখির নাম। ল্যাপিং, ল্যাপিং মানে সুইট ফ্লো সাউন্ড অফ ওয়াটার, মিডু মিডু শব্দে আছড়ে পড়া। এক্সপায়ার, এক্সপায়ার মানে কিন্তু শেষ হয়ে যাওয়া বা মেয়াদ উত্তীর্ণ হওয়া, রান আউট অর বিকাম ইনভ্যালিড। অবসেশন মানে হলো থিঙ্কিং অফ সামওয়ান অর সামথিং, কোনো একটা কিছু নিয়ে বারবার চিন্তা করা। অবসেশন, আচ্ছন্নতা। অফেন্ড, অফেন্ড মানে হলো কাউকে আপসেট করে দেওয়া অথবা অসন্তুষ্ট করে ফেলা। বন্ধুরা এর সাথে আমাদের এই লেসনটা শেষ হয়ে গেল। লেসনটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি লেসনটা তোমাদের ভালো লেগেছে। এটাও আশা করছি নেক্সট ভিডিওতেও তোমাদেরকে আমার সাথেই পাবো।
ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।